হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए, फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। আমরা যারা চাষবাস করি আমরা জানি বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফসল আমরা চাষ করে থাকি। বিশেষ করে এই যে সময়টা, এই যে শীতকালীন যে সময়টা, এই সময়েও আমরা দেখেছি যে কৃষক বন্ধুরা আমাদের মাঠে বোরো ধানের চাষ করেন। তো একটা কথা আমরা ভালো করেই জানি, সেটা হচ্ছে যে ভালো বীজে ভালো ফসল, সতেজ সুস্থ চারা, এটা আমরা প্রত্যেকেই চাই। আর এই সুস্থ সতেজ এই চারা যদি আমরা চাই তাহলে কিভাবে সেটা পাবো এবং আমি কি কি করলে পরে আমি যে চারাটা চাইছি সেটা পেতে পারি, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই আলোচনার জন্য আমরা পেয়েছি শস্যবিদ সোমনাথ সাহা, ডাল ও তৈলবীজ গবেষণা কেন্দ্র, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। সোমনাথ বাবু নমস্কার। নমস্কার। আমি একেবারে শুরুতেই যে কথা বলেছিলাম সোমনাথ বাবু, সেটা হচ্ছে যে সুস্থ এবং সতেজ এই যে চারা, এটা আমরা প্রত্যেকেই চাই। তো এইটা শুধু চাইলে তো হবে না, পেতে গেলে আমার কিছু করণীয় আছে। তো আপনি একটু বলুন যে বীজতলাটা আমরা ঠিক কিভাবে তৈরি করলে এই সুস্থ এবং সতেজ এই চারাটা আমরা পাবো। হ্যাঁ, যে কোনো চাষের পক্ষে সবার একটা গোড়ার কথা বলতে গেলে যে কোনো চাষ শুরু সত্যি একবারে আপনি যুক্তিযুক্ত কথা বলেছেন। বীজ ছাড়া যেমন কোনো চাষ শুরু করতে পারবো না। জমি, জল, সার থাকলেও হবে না, সেই যে চাষ করবো তার বীজ সবার আগে জরুরি। এবং শুধু বীজ থাকলেই হবে না, বীজের গুণগত মান যেন অবশ্যই বজায় থাকে। একদম। তাই কৃষক বন্ধুদের কাছে একটা বিষয়ে বারবার অনুরোধ করি যে অবশ্যই সংশিত বীজ, না হলে যে বীজের মান ভালো আছে বা ট্রুথফুলি লেভেল আমরা বলে থাকি, এই ধরনের বীজ অবশ্যই ব্যবহার করুন। এবং বীজ যে এটা সংশিত, এটা বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে বীজের লেভেলের সঙ্গে যেমন কেউ পাস করলে একটা সার্টিফিকেট পায়, কেউ 15 দিনের একটা কম্পিউটারের কোচিং নিলে একটা সার্টিফিকেট দেওয়া হয়, তেমনি সংশিত বীজের ক্ষেত্রেও একটি সার্টিফিকেট থাকে। এবং যেটি ওই বীজের বস্তা বা প্যাকেটের গায়ে লাগানো থাকে এবং তাতে সমস্ত কিছু ওষুধের মতন একবারে কবে তৈরি এবং কতদিন অবধি ব্যবহার করা যাবে, এটা পুঙ্খ এবং তার জাত, সেই জাতের মেয়াদ কতদিন এবং কারা বীজটি তৈরি করেছে, এই সমস্ত কিছু তথ্য কিন্তু ওই কার্ডটির মধ্যে থাকে। এবং কার্ডটি দেখতে হয় সাধারণত আমাদের সংশিত বীজের ক্ষেত্রে নীলচে, আসমানি নীল, যেটা সেই ধরনের। তো অবশ্যই ওটি দেখে নিতে হবে যে বীজটা সংশিত কিনা, তাহলে আমাদের ফলনের কিন্তু একটা বড় অংশ আমরা নিশ্চিত হয়ে যেতে পারি যে ভালো বীজ আমরা একটা ভালো ফলন পেতে পারি। আচ্ছা সোমনাথ বাবু, এই যে আপনি ভালো বীজ আপনি যে বলছেন, অর্থাৎ পুষ্ট এবং ভালো বীজ,
আচ্ছা, এইটা কৃষক বন্ধুরা ঠিক কিভাবে বুঝবেন যে বীজটা সত্যিই খুব ভালো বা পুষ্ট? যদি বাজার থেকে কেনেন হুম। তাহলে বললাম যে ধানের ক্ষেত্রেই, ধানের আলোচনা যেহেতু হচ্ছে বড় ধান নিয়ে, তো ধানের ক্ষেত্রেই আসি। যেহেতু বাজার থেকে যদি সংশিত বীজ কেনেন, এই হুম। লেবেল দেখে কিনুন। আচ্ছা। আর যদি নিজের বীজ হয়, হুম। একটা বীজ ধানের ক্ষেত্রে 3 বছর আপনি পরপর সংশিত বীজ যদি কিনে থাকেন, তাহলে হুম। 3 বছর পরপর আপনি ব্যবহার করতে পারবেন। এবার আচ্ছা। নিজের বীজটি ভালো কিভাবে রাখতে হবে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় একদম। যে কোনো ফসলের ক্ষেত্রে। হুম। বিশেষ করে যেসব ফসলের হাইব্রিডের কথা আলাদা, যেসব ফসলের বীজ আমরা রেখে দিতে পারি 2 বছর 3 বছর চাষ করতে পারি, সেই সব বীজের ক্ষেত্রে হুম। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু যদি আচ্ছা। আমরা যদি ধান বীজ হিসাবে রাখতে চাই, যে ফসল চাষ করেছি, যেখানে যে মাঠে চাষ করেছি, চেষ্টা করুন ওই জাতের বীজটি রাখতে কোনো ভালো একটা ক্ষেত থেকে, যেখানে আপনি নিজের সব রকম ব্যবস্থাপনা, সার প্রয়োগ, সঠিক সময়ে আগাছা দমন, সঠিক সময়ে রোগ পোকার জন্য প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করতে পেরেছেন, রোগ পোকা দমন করেছেন সঠিকভাবে, রোগ পোকা মুক্ত আছে, সেই ধরনের জমি থেকে আপনি বীজটা বা ফসলটা নির্বাচন করুন যে বীজ হিসাবে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই করতে হবে, সেটা হলো যদি ধানের ক্ষেত্রে বলি, তাহলে আপনি চেষ্টা করুন চারিপাশের ধানটা বাদ দিয়ে শুধু মাঝের অংশের ধানটা আগে কেটে নেয়া। এবং আজকে হয়তো ভাবলাম যে ওই মাঠের ধান আজ কাটা হবে, তাহলে প্রথমে মাঝখানে ঢুকে ওই যে অংশটার বীজ রাখবো, তাহলে সেই অংশটা আগে কেটে আলাদা করে বান্ডিল করে মাঠের বাইরে রাখা, তারপরে গোটা জমির ধান বাকিটা একসঙ্গে কেটে নেয়া। এবং ওই যে আলাদা করে ধান কেটে রাখা হলো, ওই ধানটা আলাদা করে বোঝা করে নিয়ে এসে আলাদাভাবেই ওটাকে ঝাড়তে হবে, শুকনো করতে হবে, এবং এটাকে বীজ হিসাবে রাখা যেতে পারে। তাহলে একটা নিশ্চিত করা গেল, এর সঙ্গে অন্য কোনো রোগ পোকা যুক্ত কোনো বীজ এর সঙ্গে থাকবে না, এবং অন্যান্য ফসলের দানা আসার সম্ভাবনা, ঘাসের দানা আসার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে। একদম। এরপরেও যদি আমরা দেখি যে হয়তো শীষের মধ্যে সব শীষ, একটা ধানের শীষে হয়তো দেখা গেল 40টার মধ্যে 30টা দানা ভালো, 10টা দানা অতটা ভালোভাবে ভর্তি হয়নি, তাহলে সেই বীজ দিয়ে স্বাভাবিকভাবেই আমরা ভালো চারা পেতে পারবো না। ঠিক। এইটা সহজ করার উপায় হচ্ছে আপনাকে নিজেকে একটু নির্বাচন করে নিতে হবে। এই নির্বাচন করার একটা সহজ পদ্ধতি হচ্ছে জলেতে লবণ গুলে। এটা অনেক চাষি করে থাকেন, চাষিরাও খুব ভালো জানেন যে যদি 10 লিটার জলে আমরা 1750 গ্রাম মানে 1 কেজি 750 গ্রাম নুন গুলে নিতে পারি, তাহলে যে দ্রবণটা তৈরি হবে, এই দ্রবণটা ঠিক হয়েছে কিনা বোঝার একটা ভালো উপায়, একটা ভালো ডিম, পচা ডিম নয়, ভালো ডিম আপনি ওই জলের মধ্যে ছাড়ুন। যদি ডিমটি না ডুবে যায়, মানে জলের মধ্যে ভেসে থাকে, পুরোপুরি ভাসবে না, জলের মধ্যে ভেসে থাকবে, পুরোপুরি ভাসলে আপনাকে জল মেশাতে হবে, যদি দেখেন ডুবে গেছে তাহলে আর একটু নুন মেশাতে হবে। আচ্ছা। এই দ্রবণটা তৈরি করে আমরা এই দ্রবণের মধ্যে ধান যদি ভিজিয়ে দেখি, যে ধানগুলো ভেসে উঠবে সেগুলোকে তুলে ফেলে দিয়ে, যেগুলো ডুবে থাকবে সেগুলো তুলে নিয়ে আবার যদি সুন্দরভাবে অন্য পরিষ্কার জলে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে জাগ দিয়ে আমরা বীজ তোলার জন্য তৈরি করি, তাহলে কিন্তু আমরা ভালো বীজটা নির্বাচন করে ফেললাম। এই দ্রবণটা দিয়ে কিন্তু 3 থেকে 4 বার আমরা দেখেছি যে করা যায়, প্রতিবারে আপনি 5 থেকে 7 কেজি অবধি বীজ শোধন করতে পারবেন। তারপরে আবার 4 বার ব্যবহারের পর আবার ডিম ডুবিয়ে দেখে নিতে হয় যে দ্রবণের মাত্রা ঠিক আছে নাকি, যদি প্রয়োজন হয় হয় জল বা নুন মেশাতে হবে। এভাবে আমরা ভালো বীজ ঘরোয়া পদ্ধতিতে নির্বাচন করে নিতে পারি। আচ্ছা, সোমনাথ বাবু, এই যে বীজ আমি যে নির্বাচন করলাম, আচ্ছা এই ক্ষেত্রে আপনি একটু বলুন যে ঠিক কোন জাত আমি যদি কোন জাত আমি ব্যবহার করব যাতে আমি অধিক ফলন পাবো? ঠিক, সাধারণত আমরা বোরো ধানের ক্ষেত্রে সেই সব বোরো কথাটার মধ্যে এবার যদি শুধু আমরা একবারে এই বিষয়টার মধ্যে আলোচনার মধ্যে থাকি, বোরো শব্দটার মধ্যেই কিন্তু এর সমস্যা সমাধান অনেক কিছু লুকিয়ে আছে। বোরো মানে হচ্ছে জল, তাহলে আমি সেই ধরনের জমি প্রথম কথা নির্বাচন করব যেখানে জলের সুযোগ আছে, আর অন্যান্য রবি ফসল বা অন্যান্য ফসল আমি সেই জমিতে চাষ করতে পারছি না, সেক্ষেত্রেই কিন্তু আমরা বোরো ধান নির্বাচন করব। আর নির্বাচন করব কি ধরনের জাত,
সাধারণভাবে যে জাতগুলো খরিফে বা আমন মরশুমে দেখা গেছে 110 দিন, 120 দিন কি 125 দিন অবধি হুম। যার মেয়াদ, সেই ধরনের জাত আমরা নির্বাচন করব। কারণ এর থেকে বেশি দিনের জাত যদি আমরা নির্বাচন করি, হুম। সেক্ষেত্রে দেখা যাবে যে এই জাতগুলো পুরোতে ঠান্ডার জন্য একটা বেশি সময় নেবে। হুম। এই যদি আরো বেশি 25 থেকে 30 দিন সময় বেশি লাগবে। অন্যান্য কিছু ক্ষেত্রে 40 থেকে 45 দিন বেশি সময় লাগে এই ঠান্ডার জন্য। হুম। তাহলে যদি আমরা তার বেশি সময়ের যদি 50 দিনের 150 দিনের ধান লাগাই, আরো 40 দিন মানে 190 দিন, মানে অনেকটা সময় কিন্তু আমাদের এই শস্য পর্যায়ে শুধু একটা ফসলের জন্য চলে যাবে। একদম। এবং বোরো ধান চাষ করার জন্য যে পরিমাণ জল লাগাটা আপনার অনেক বেশি বেড়ে যাবে। ঠিক। তাই জন্য আমরা চেষ্টা করব যে অবশ্যই কম দিনে যেসব ধানগুলো পাকে সেই ধরনের ধান কিন্তু আমরা এই বোরোর জন্য নির্বাচন করব। সেক্ষেত্রে আমরা শতাব্দী নির্বাচন করতে পারি। নতুন যে সুকুমার বলে একটা শতাব্দীকে আপনারা দেখে থাকবেন, সুকুমার এই জাতটি খুবই ভালো জাত, এই বোরো মরশুমে চাষ করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, সোমনাথ বাবু, আমরা বীজ যেমন শোধন করলাম, আচ্ছা বীজতলাটাও কি আমাদের একটু শোধন করে নিলে ভালো হয়? হ্যাঁ, বোরো ধানের বীজ তোলার ক্ষেত্রে কিন্তু কয়েকটা বিষয়, যেমন বীজ শোধন একটা তো ওষুধ দিয়ে করতেই হবে। আমরা যে শোধনের কথা বললাম শুধু নির্বাচনটা বললাম, কিন্তু কার্বেন্ডাজিম দিয়ে প্রতি কেজি বীজের জন্য 1 গ্রাম কার্বেন্ডাজিম মিশিয়ে যে ওষুধ দিয়ে শোধন, এটা কিন্তু অবশ্যই করতে হবে। আচ্ছা। আর বীজ তোলার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সময় যেহেতু আমরা বলি ডিসেম্বরের পুরো মানে অঘ্রাণ মাসের শেষ অবধি বা পৌষ মাসের একদম প্রথম কয়েকদিনের মধ্যে আমরা বীজ তোলাটা অবশ্যই করতে হবে। বোরো ধান যারা চাষ করবেন, মানে এখন বীজ তোলা যারা করবেন অলরেডি তৈরি করে ফেলেছে। কিন্তু এই সময় যে সমস্যাটা হয় সব থেকে, যেটা হচ্ছে খুব ঠান্ডার জন্য বীজ তোলা হয়তো দেখা যাচ্ছে লাল হয়ে উঠেছে বা কোথাও কোথাও বসে গেছে। এটা কিন্তু বোরোর বীজ তোলার জন্য একটা খুব সমস্যা। এই সমস্যাটার জন্য আমাকে আগে থেকে কিন্তু ব্যবস্থা নিতে হবে। ব্যবস্থাটা দুটো ভাবে নেওয়া যায়। বীজতলায় যে সমস্ত সার দিচ্ছে তার সঙ্গে যদি মাটিতে জিঙ্ক সালফেট ব্যবহার করে যদি ভুলে গিয়ে থাকেন যে আমি জিঙ্ক সালফেট ব্যবহার করা হয়নি, সেক্ষেত্রে অবশ্যই 0.5 গ্রাম বা 0.5 গ্রাম জিঙ্ক সালফেট বা চিলেটেড জিঙ্ক সালফেট ব্যবহার করলে আপনারা জানেন জিঙ্ক সালফেটের সঙ্গে আবার চুন মেশাতে হবে, না হলে এটা গাছের ক্ষতি করে। তবে এখন বিভিন্ন কোম্পানি চিলেটেড জিঙ্ক বের করেছে, যেটা আপনারা 2বার স্প্রে করতে পারেন 10 থেকে 15 দিন অন্তর। তাহলে কিন্তু দেখা যাবে যে বীজের এই ঠান্ডার জন্য যে সমস্যাটা হচ্ছে এটা কিন্তু অনেকটা কমানো গেছে। আর যেটা চাষিরা করেন যে সকালবেলা জল ভরতে দেবে আর রাত্রিরে জল ঢোকানো, এই ব্যাপারটাও অনেকটা কাজ দেয়। ছাইয়ের ব্যবহারও অনেক সময় করা হয়। পটাশ সার বা ছাই, এটা কিন্তু অনেকটা ধানের চারাকে শক্ত এবং সুস্থ সবল করতে কাজে লাগে। তো আমরা এই জিনিসগুলো করে আমরা সুস্থ সবল চারা কিন্তু তৈরি করতে পারি। আচ্ছা আচ্ছা, সোমনাথ বাবু, আমরা মাটি শোধন করলাম, বীজও শোধন করলাম, মানে বীজ থেকে অঙ্কুরোদ্গম যদি আমি ভালোভাবে করতে চাই সেক্ষেত্রে আমার করণীয় কি আছে? হ্যাঁ, এই ক্ষেত্রে অবশ্যই ঠিকই বলেছেন। এই সময় ঠান্ডা থাকার জন্য ধানের থেকে অঙ্কুর বেরোতে একটু সময় লেগে যায়। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব, ওই লবণ জল দিয়ে বা ওষুধ দিয়ে শোধন করার পর আমরা তুলে রাখবো এবং এটা যদি পারা যায় পরিষ্কার জলে আমরা 24 ঘন্টা ভিজিয়ে রাখবো এবং 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটা জল থেকে তুলে নেব। খড় বা যেটা আমরা বিচালি বলি সেটা বিছিয়ে তার উপর কলা পাতা রেখে আবার ওই ভেজানো ধান বিছিয়ে দিয়ে তার উপর যদি আমরা কলা পাতা এবং আবার খড় বিছিয়ে বা বস্তা চাপা দিয়ে রাখি, এইভাবে রেখে দেখা যায় যে অঙ্কুরোদ্গমটা কিন্তু এই ঠান্ডাতেও খুব তাড়াতাড়ি করে ফেলা সম্ভব। আচ্ছা। এছাড়া আমাদের দপ্তর থেকে একটি SSD বলে একটি একদম খুব কম খরচের একটা যন্ত্র বার করা হয়েছে, যেটা কিছুই নয়, এই যে মাছ নিয়ে যাওয়া হয় যে থার্মোকলের বাক্স, এতে গরম জল রেখে আমরা খুব সুন্দর উপায়েও কিন্তু এই ঠান্ডার মধ্যে অঙ্কুরোদ্গম করে ফেলতে পারি। এটা সম্পর্কে যদি চাষিরা আগ্রহী হন তাহলে নিকটবর্তী কৃষি
যে অফিস আছে, ব্লক অফিস আছে, হুম। এডিএ আছে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন বিস্তারিতভাবে জানার জন্য, বা আমাদের অফিসে এই ডাল ও তৈলবীজ গবেষণা কেন্দ্র যোগাযোগ করতে পারেন যদি কেউ বিস্তারিতভাবে জানতে চান আর কি। আচ্ছা, এইটা আচ্ছা। ছাড়া সব থেকে সহজ হচ্ছে ওই কলা পাতা এবং খড় এবং ভিজে বস্তা ব্যবহার করা। তাতে দেখা যায় যে আমাদের এই ঠান্ডাতেও খুব সুন্দরভাবে আমরা অঙ্কুর বের করতে পারবো, এবং এই অঙ্কুরিত বীজ যদি আমরা এই কাঁদানো বীজতলায় ছড়াই তাহলে আবার কিন্তু একটা ভালো চারা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আচ্ছা, সুস্থ সবল চারাটাও আমরা পেতে পারি। আচ্ছা, বেশ। এবারে আমি যে বেড আমি তৈরি করব, আচ্ছা এর কি দৈর্ঘ্য প্রস্থ একটা সুনির্দিষ্ট হলে ভালো হয় না? হ্যাঁ, অবশ্যই ঠিক বলেছেন, একবারে হুম। আহ, ভালো জিনিসটা করেছেন যে বীজতলা কিন্তু আমরা চেষ্টা করব যে চওড়াটা নিজের পছন্দ অনুযায়ী বা জমির আকৃতি অনুযায়ী করতেই পারি, কিন্তু বেডের চওড়া মানে দুটো বেড মাঝখানে নালি থাকবে এবং এই বেডের চওড়াটা চেষ্টা করবেন দুপাশ দিয়ে হাত দিয়ে যেন আমরা পুরো বেডটাকে প্রত্যেকটা জায়গা ছুঁতে পারি। মানে প্রায় এটা দেখা গেছে 1.5 মিটার চওড়া হলে সব থেকে ভালো হয়। আচ্ছা। 1.5 মিটার চওড়া বেড তৈরি করবে এবং নিজের পছন্দ যতটা চারা লাগবে সেই অনুযায়ী আমরা লম্বাটা রাখবো। তবে আচ্ছা। বীজ ফেলার সময় কিন্তু একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে বীজ যখন ফেলা হচ্ছে খুব বেশি বীজ প্রতি বর্গ মিটারে যেন না ফেলা হয়। আচ্ছা। এটা বিভিন্ন আমরা চাষিদের মাঠে দেখেছি হয়তো চারা তৈরি হয়েছে প্রতি বর্গ মিটারে 2000-এর ওপর, কিন্তু এই চারাগুলো যখন বীজতলা থেকে তুলে মূল জমিতে নিয়ে যাওয়া হবে তখন একটার সঙ্গে আর একটা শিকড় এমন ভাবে আটকে থাকে, আর শিকড় হচ্ছে গাছের খাবার মুখ বলতে পারেন। আমাদের মুখ যদি কেউ বন্ধ করে দেয় আমরা ভালো খেয়ে কখনোই ভালো খেতে পারবো না, সুস্থ সবলও থাকবো না। ঠিক। চারার শিকড়টাকে কিন্তু সুন্দর যত ভালো রাখবো তত ভালো কিন্তু মূল জমিতেও সে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সে সেই জায়গায় নিজের নতুন করে শিকড় বসাতে পারবে। স্বাভাবিকভাবে এটা যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে ফলনও একটা ভালো আশা করতে পারি। একদম। তাহলে আলোচনায় যখন চলেই এলো, এক্ষেত্রে একটু বলুন যে আমি বীজতলাতে ঠিক কি পরিমাণ ধান আমি ফেলতে পারি? হ্যাঁ, বীজতলার ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে কত জমি রোয়া হচ্ছে রোয়া হবে সেই অনুসারে আমরা বীজতলা তৈরি করব। তাহলে কতটা বীজতলা, যদি আমি ভাবি যে 1 বিঘা জমি চাষ করব তাহলে 1 বিঘা জমির জন্য আমরা ঠিক তার 10% বীজতলা হিসাবে তৈরি করব। মানে যদি 20 কাঠাতে 1 বিঘা হয় তাহলে 2 কাঠার আমি বীজতলা তৈরি করব। বীজতলার চওড়া বলে দেয়া হলো। এই বীজতলার মধ্যে আমরা যদি দেখেছি পাতলা করে বীজ ফেলি, মানে প্রতি বর্গ মিটারে আমরা যদি 400 থেকে 500টা চারা তৈরি করি তাহলে কিন্তু আমাদের যথেষ্ট। এর জন্য প্রয়োজন বিঘা প্রতি আমার 4 থেকে 5 কেজি বীজই কিন্তু যথেষ্ট। আমরা চাষিদের ক্ষেত্রে দেখেছি অনেক সময় 8 কেজি 6 কেজি, মানে এবার এই বীজটার বেশি ব্যবহার মানেও কিন্তু আর্থিকভাবে ক্ষতি বলতে পারে। তবে তারা আরো এই ব্যবস্থা নেওয়ার কিন্তু এটা রাখতে হবে, কারণ এই ঠান্ডা যখনই বেশি আসা শুরু হবে তখনই কিন্তু চারা বসে যাওয়ার সম্ভাবনা, লাল হয়ে যাওয়ার, সেক্ষেত্রে কিন্তু এই জল বের করে দেওয়া, ছাই ব্যবহার করা বা পটাশ ঘটিত যে সার মিউরেট অফ পটাশ আমরা বলছিলাম, মোটামুটি ভাবে 10 শতক বীজ তোলার জন্য দেখা যাচ্ছে 2 কেজি আমরা যদি পটাশ ব্যবহার করি তাহলে কিন্তু ভালো বীজ তৈরি করতে বা চারা তৈরি করতে পারবো। সময় অনুসারে যেটা বলছিলাম জিঙ্ক সালফেট বা সিলেটেড জিঙ্ক স্প্রে করতে হবে। আমাদের এই ঠান্ডার জন্য যে সমস্যাটা তৈরি হয় বীজের বা চারায়, সেটা কিন্তু আমরা কমাতে পারবো। একদম। আচ্ছা সোমনাথ বাবু, আমরা যে কোনো চাষের ক্ষেত্রে আগাছা আমাদের একটা সমস্যা, তো বীজতলায় যদি আগাছা জন্মায় সেক্ষেত্রে নিয়ন্ত্রণ বা এর প্রতিকার কিভাবে করব? প্রতিকার যদি কোনো ওষুধ ব্যবহার করা না হয়ে থাকে বা মনে করুন চারার তলা বা চারার বীজতলা আমি তৈরি করে ফেলেছি, আমরা সেই সময় কিন্তু কোনো রকম আগাছানাশক আমরা বা রাসায়নিক ব্যবহার করতে বারণ করছি। তার জায়গায় আপনি চেষ্টা করুন হাতে যতটা পরিষ্কার রাখা যায়
হুম কিন্তু যদি এই ব্যবস্থাটা আমি তলা তৈরি করার সময় নিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে মানে সেটা আমি রাসায়নিক উপায়ে নিতে পারি, হুম সেটা যান্ত্রিক উপায়েও নেওয়া যেতে পারে। তবে চেষ্টা আচ্ছা। করবেন বীজতলা এমন একটা জায়গায় নির্বাচন করতে, যে জায়গায় এই ধরনের আগাছার উপদ্রবটা অনেকটা কম। যদি থাকে সেই জায়গায় ভালো করে চাষ দিতে হবে, এবং চাষ দেওয়ার পর আমরা যে কোনো ধরনের আগাছানাশক সেখানে আমরা ব্যবহার করতে পারি, পেন্ডিমিথালিন ব্যবহার করতে পারি, অথবা গ্লাইফোসেটের ব্যবহার কিছু কিছু চাষি করেন। গ্লাইফোসেট ব্যবহার করবেন না, এখন প্যারাকোয়াট বলে আরো একটা ওষুধ আছে, সেটা ব্যবহার করতে পারেন। সেটা 2.5 থেকে 3 ml প্রতি লিটার জলে গুলে। এটা কিন্তু চারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, বীজতলায় বীজ ফেলার আগে এই কাজটা করতে হবে। মানে বীজতলায় যে জায়গাটা আমি চারার জন্য বা বীজতলা হিসাবে নির্বাচন করেছি, সেই জায়গাটা কয়েকটি চাষ দিয়ে রাখতে হবে। 7 থেকে 10 দিন রোদ আলো খাওয়ার পর তারপর স্প্রে করতে হবে। স্প্রেটা করতে হবে তারও আমি বীজতলা তৈরি করবো প্রায় 5-7 দিন পর থেকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, কখনোই আমি বীজতলা তৈরির পর এই ধরনের কোনো আগাছানাশক ওষুধ কিন্তু আমরা ব্যবহার করব না। আচ্ছা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা সোমনাথ বাবু, আমরা আগাছা যেমন নিয়ন্ত্রণ করব, পাশাপাশি বিভিন্ন রকমের রোগ পোকার যে আক্রমণ তার প্রতিকার কিভাবে করব? হ্যাঁ, বীজতলায় রোগ পোকার প্রতিকার করার রোগ যদি সম্ভাবনা থাকে সেক্ষেত্রে, বা পোকার যদি সম্ভাবনা বা কোনো একটা জায়গা যেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো একটা রোগ প্রায় দেখা যায়, সেই জন্য 0.5 গ্রাম ট্রাইসাইক্লোজল 75%, এটা 1 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে এই চারা তোলার 2 দিন আগে আমরা স্প্রে করে দেবো। অথবা দেখা যায় যদি এটা ব্যবহার করা যেতে পারে, অথবা আইসোপ্রোথিওলিন 40%, এটা 1.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। এটা বীজ তলা থেকে যখন মূল জমিতে নিয়ে যাব তার কিন্তু 2 থেকে 3 দিন আগে এই স্প্রেটা করতে হবে। আর যদি দেখা যায় পোকার উপদ্রব, সেক্ষেত্রে আমরা বীজতলায় দানাদার কীটনাশক ব্যবহার করতে পারি, কিন্তু অবশ্যই দানাদার কীটনাশক ব্যবহার এটা আবার 8 থেকে 10 দিন আগে করতে হবে, এবং দানাদার কীটনাশক ব্যবহার করে এটা জল ধরে রাখতে হবে, কিন্তু 2 ইঞ্চি জল ধরে রাখতে হবে। তাহলে দুটো কাজই হবে। কিন্তু আমরা আমাদের এমনিতেই চারা তোলার সময় কিন্তু 2 দিন আগে থেকে জল ঢুকিয়ে রাখতে হবে বীজতলার মধ্যে, যাতে খুব সহজেই আমরা চারাগুলোকে তুলে ফেলতে পারি। নাহলে যদি শুকনো বীজতলা থেকে চারা তোলার চেষ্টা করি, তাহলে অনেক অংশেই শিকড়ের ছিঁড়ে যাবে বা নষ্ট হবে। তাহলে এক্ষেত্রে আমরা কাটা 4G বলে একটা ওষুধ আছে, যেটা 550 থেকে 600 গ্রাম কাঠা 10 শতক বীজতলার জন্য আমরা ওই বীজতলাতে ব্যবহার করব, বা কার্বোফিউরান 3Gও আমরা ব্যবহার করতে পারি। এটা একটু বেশি নেবে, 1.5 কেজির মতো ওই 10 শতক বীজতলার জন্য আমাদের প্রয়োজন হবে। এবং ওষুধ প্রয়োগের পর অবশ্যই 2 থেকে 2.5 ইঞ্চি জল ধরে রাখতে হবে, তবে ওষুধের কাজটা ভালো হবে। সোমনাথ বাবু, আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে কোল্ড ইনজুরি, অর্থাৎ হঠাৎ করে দেখা যায় যে চারা গাছ একটু মরে মরে যাচ্ছে আর কি, মরে যাচ্ছে, ঠিক যেটা বলছিলাম আর কি। এক্ষেত্রে করণীয় কি আছে? এক্ষেত্রে করণীয় একটা রাত্রির দিকে জল ঢোকাতে হবে, এবং দিনের সকাল হলে সেই জলটা বার করে দিতে হবে। আমরা আরো একটা জিনিস করতে পারি, যদি বীজতলার আকার কিরকম হয়েছে, যদি বেডগুলোকে একটু ফাঁক করে তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা বাঁশ বা এই বাঁশের বাতা লাগিয়ে ওপরে প্লাস্টিক চাপা দিয়ে রাখলাম সারা রাত, আবার সকালবেলা খুলে দিলাম। তাতে কি হবে, বিকেলের পর থেকে যদি প্লাস্টিকটা দিয়ে দেওয়া হয় রোদে, ওই প্লাস্টিকের মধ্যে সাদা প্লাস্টিক, অবশ্যই সাদা প্লাস্টিকই ব্যবহার করতে হবে। তাহলে কিছু খরচ বাড়ে ঠিকই, কিন্তু এই চারার যে মৃত্যুর হারটা অনেক ক্ষেত্রে কিন্তু কমানো যায়। আর একটা সঠিক মাত্রায় পটাশ সার বা মিউরেট অফ পটাশ যেটা বলি, 10 শতক বীজতলার জন্য আমরা 2 কেজি পটাশ ব্যবহার করব। আর প্রতি 10 দিন অন্তর আমরা যদি দেখা যায় 40 থেকে 45 দিন বীজতলায় আছে, তাহলে আমরা চিলেটেড জিঙ্ক 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে বীজতলাতে ওই চারা গাছের উপর স্প্রে করব। অবশ্যই বিকেলের দিকে স্প্রেটা করতে হবে, তাহলে এই যে ঠান্ডার জন্য যে চারার মৃত্যুর হারটা আমরা অনেকটা কমাতে পারবো।
বেশ। সোমনাথ বাবু, শেষ আমরা আলোচনার একেবারে প্রায় শেষের দিকে এসে গেছি। শেষে যেটা জানতে চাইবো, যে প্রথম যেটা শুরু করেছিলাম যে একেবারে সুস্থ এবং সবল অর্থাৎ সতেজ চারা, এইটা পেতে গেলে আর কি কি সতর্কতা অবলম্বন করা দরকার? আমরা সুস্থ সবল চারার বীজ, সঠিক বীজ নির্বাচন, বীজ নির্বাচনের পর বীজ শোধন, বীজ শোধনের পর এই বীজ তলাটা হবে তার সঠিকভাবে পরিচর্যা, সেখানে সঠিক মাত্রায় সার প্রয়োগ। শুধুমাত্র সার বলতে আমরা অনেক সময় রাসায়নিক সারের কথা বুঝি, কিন্তু না, বীজতলায় অবশ্যই জৈব সার বা গোবর সার ব্যবহার করতে হবে। এবং যদি দেখা যায় বীজ তলাতে কোনো রকম রোগ পোকার আক্রমণ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের রোগ বা পোকার জন্য যে প্রয়োজনীয় ওষুধ আছে সেটা সঠিক সময়ে ব্যবহার করতে হবে। ঠান্ডার জন্য যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে ঠান্ডার জন্য যে প্রতিবিধানগুলো বললাম ওগুলো মেনে চলতে হবে। আর সঠিক সময়ে 40-45 দিনের মাথায় যখন আমার বীজ তলার বীজ চারার তৈরি, সঠিক সময়ে কিন্তু মূল জমিতে রোপণ করতে হবে। এইটা যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে সুস্থ সবল চারা যেমন পাবো এবং আমরা ভালো ফলনের একটা আশা নিশ্চিত করতে পারবো। একদম। আমরা এতক্ষণ আলোচনা করলাম বোরো ধানের বীজতলা তৈরি এবং তার পরিচর্যা। এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম শস্যবিদ সোমনাথ সাহা, ডালশস্য তৈলবীজ গবেষণা কেন্দ্র, বহরমপুর, মুর্শিদাবাদ। সোমনাথ বাবু, আকাশবাণীর পক্ষ থেকে এবং আমাদের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए, कोई डर नहीं। अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए, कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार।